আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি এবং সম্ভাব্য যুদ্ধের প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য বড় ক্ষতি ডেকে আনবে। আরও জানিয়ে দিব গুপ্তচর বৃত্তির দায়ে রাশিয়া থেকে 6 ব্রিটিশ কূটনৈতিক বহিষ্কার। অন্যদিকে গাজা ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধের আহ্বান অ্যাক্টর গিল্ডস অব আমেরিকা। এবং সবশেষ জানিয়ে দিব স্বাধীনতা চেতনা দেশগুলোর নয়া বিশ্ব ব্যবস্থা সাফল্য অর্জন করেছে ইরান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি। ইসরায়েলের তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা। রোববার দখলদার ইসরায়েলে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। তবে হামলার কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সহিংসতা জানিয়ে এ ধরনের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুতিরা। হুতি মুখপাত্র জানিয়েছে ইসরায়েলের আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে 11.5 মিনিট। তিনি আরও জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় 20 লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। দখলদার ইসরায়েলি এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয়কেন্দ্রে যাননি। স্থানীয় সময় সকাল 6টা 35 মিনিটে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি খোলা স্থানে অবতরণ করে। এর কয়েক মুহূর্ত আগে তেল আবিব ও মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রয়টার্সের মধ্যে ইসরায়েলের একটি খোলা মাঠে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টের ধ্বংসাবশেষের কারণে এই আগুনে সূত্রপাত হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি, সম্ভাব্য যুদ্ধের প্রক্রিয়া ইসরায়েলের জন্য বড় ক্ষতি ডেকে আনবে। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাশেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি সম্ভাব্য যুদ্ধের প্রতিক্রিয়া দখলদারদের জন্য বড় ক্ষতি ডেকে আনবে। গতকাল রাজধানী বৈরুতে এক ভাষণে শেখ নাইম কাশেম এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আমরা মনে করি যে এটা শুভ হবে না। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে আমরা তার মুখোমুখি হব। শেখ নাইম আরো বলেন, হিজবুল্লাহর প্রতিশোধের কারণে ইসরায়েলের ভেতরেও লাখ লাখ হুতি বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হবে, তারা নিরাপদে থাকবে না। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর লেবাননের বিরুদ্ধে দখলদার সেনারা প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা থামবে না। সংগঠনটি প্রতিশোধমূলক হামলা এ পর্যন্ত অন্তত 50 জন ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাশিয়া থেকে পশ্চিম গুপ্তচর বহিষ্কারের নতুন পর্যায়। গুপ্তচর বৃত্তির দায়ে রাশিয়া থেকে 6 ব্রিটিশ কূটনৈতিক বহিষ্কার। পার্স টুডে রাশিয়া তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির দায়ে 6 জন ব্রিটিশ কূটনৈতিককে বহিষ্কার করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কূটনীতিকদের স্বীকৃতি বাতিল করার কথাও ঘোষণা করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশ থেকে কোনোভাবে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের গোপন তৎপরতা সহ্য করবে না। তিনি মস্কোর বিরুদ্ধে অগঠনমূলক ও শত্রুতামূলক তৎপরতা বন্ধ করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানান। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে রাশিয়ার উপরি হুঁশিয়ারি কথা স্মরণ করিয়ে দিয়ে জাখারোভা বলেন, লন্ডনের যে কোনো ধরনের অবৈধ শুল্ক ও তৎপরতা কঠোরভাবে জবাব দেবে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ব্রিটিশ দূতাবাস কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনে নির্ধারিত সীমাবদ্ধতা অনেক বেশি মাত্রায় লঙ্ঘন করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে এটি এমন একটি দলিলপত্র পেয়েছে যেখানে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি জোরদারের জন্য লন্ডনের সমন্বয়ের ভূমিকা দেখা গেছে। এর আগে মে মাসে ব্রিটিশ সরকার ইউরোপ জুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির অজুহাতে লন্ডনের মস্কো সামরিক অ্যাটাশকে নির্বাসিত করেছিল এবং দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা পাশ করেছিল। এর আগে মে মাসে ব্রিটিশ সরকার ইউরোপ জুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি অজুহাতে লন্ডনে মস্কোর সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করেছিল এবং দেশটির বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গতকাল মার্কিন বিচার বিভাগও দেশটির কৃষ্ণাঙ্গনে অধিকার বিষয়ে 4 কর্মীকে অপরাধী ঘোষণা করে তাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তি অভিযোগ এনেছে। এইসব পদক্ষেপে এমন সময় নেওয়া হলো যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনে যাচ্ছেন।
গাজায় ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধে আহ্বান অ্যাক্টরস গিল্ড অব আমেরিকা। অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্যের নিন্দা জানিয়ে একটি চিঠিতে অ্যাক্টরস গিল্ড অব আমেরিকা সদস্যরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির কার্যকর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। একটি খোলা চিঠিতে অ্যাক্টরস গিল্ড অব আমেরিকা 700 জনেরও বেশি সদস্য ফিলিস্তিনিদের সমর্থনে অ্যাসোসিয়েশনের অবস্থান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা এবং ফিলিস্তিনি পন্থী নেতাদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। পার্স টুডে অনুসারে মার্ক রাফোলো, রামি ইউনিসেফ, সুসান সারান্ট, মেরিলস ব্যারো এবং সিনথিয়া নিক্সন আমেরিকান অ্যাক্টরস গিল্ডের কয়েকশো সদস্যের মধ্যে রয়েছেন। তারা এই সমিতির নেতৃত্বকে ফিলিস্তিনি জনগণের সরাসরি সমর্থন দেওয়ার কথা বলেছেন। শাক আফটার সভাপতি ফ্রান গ্রেচার্স এবং অন্যান্য ইউনিয়ন নেতারাও চিঠিতে ফিলিস্তিনপন্থী দৃষ্টিভঙ্গির কারণে এ সদস্যর কালো তালিকাভুক্ত হয়েও থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিরাপদ এলাকায়, স্কুল ও হসপিটালে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এসব এলাকাকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনমূলক যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। এই চিঠির আরেকটি অংশ ইসরায়েলি শাসক গোষ্ঠী ধারা কয়েক দশক ধরে ফিলিস্তিনি ভূমি জবর দখল করে রাখা সহ ফিলিস্তিনদের প্রতি মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে অভিনেতা সমিতির নীরবতার সমালোচনা করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে পশ্চিম দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনি নিরস্ত্র ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজা ইসরায়েলি আগ্রাসনে 41,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 95,000-এরও বেশি আহত হয়েছেন। ব্রিটিশ উপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী 1917 সালে ইসরায়েলি রাষ্ট্রের প্রস্তাব পেশ করা হয়েছিল এবং এ লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে ফিলিস্তিনি ভূমিতে জড়ো করা হয়েছিল। এরপর 1948 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর কারণে ইরানের নেতৃত্ব বেশ কয়েকটি দেশ ইসরায়েলে বিলুপ্ত এবং ইহুদিদেরকে যে যার দেশে ফিরে যাওয়ার উপর গুরুত্বারোপ করেছেন। স্বাধীনতা চেতনা দেশগুলো নয়া বিশ্ব ব্যবস্থা সাফল্য অর্জন করেছে ইরান। পার্স টুডে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে সচিব আলী আকবর আহমাদিয়ান বিশ্বের মার্কিন নীতির ব্যর্থতার কথা তুলে ধরে বলেছেন, বিশ্বের কোনো অংশেই আমেরিকার কোনো অর্জন নেই। স্বাধীনতা চেতনা দেশগুলো অংশগ্রহণের নয়া বিশ্ব ব্যবস্থা সাফল্য দিকে এগিয়ে যাচ্ছে। মিনস্কে বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার উলফোভিয়াসের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। ইরানের নিরাপত্তা বিষয়ক এই শীর্ষ কর্মকর্তা দুই দেশের মধ্যে রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। পার্স টুডে জানাচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে শিল্প, খনিজ এবং বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আল আকবর আহমাদিয়ান আন্তর্জাতিক ব্যবস্থার বহুপাক্ষিকতা প্রয়োজনীয়তা বিষয়ে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, এটা একটি অনস্বীকার্য বাস্তবতা যে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশ্ব ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। তিনি আরো বলেন, আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো একসময় বিশ্ব বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলোকে পিছিয়ে ফেলার চেষ্টা করেছিল, এখন তারা নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থা এ ধরনের সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নতুন বিশ্ব ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ব আর পেছনে ফিরে যাবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলে উন্নয়ন অগ্রগতির দিকে ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল এরই মধ্যে পরাজিত হয়েছে। এই বৈঠকে বেলারুশ নিরাপত্তা পরিষদ সচিব বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার বিষয়ে ইরানি কর্মকর্তার বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, এই ইস্যুতে তেহরান ও মিনস্ক একটি দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। উভয় দেশের পক্ষ থেকে এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।